সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এই চ্যাপ্টার থেকে জীবনী শক্তি চতুর্থ অধ্যায় জীববিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এখান থেকে গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন সমাধান করে দেব। এখান থেকে যত ধরনের প্রশ্ন হতে পারে জ্ঞানমূলক এবং অনুধাবনের জন্য সবগুলো এখান থেকে আমি সমাধান করার চেষ্টা করব। তো এটা তোমরা শুধু দেখতে থাকবে, আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক এবং একটা কমেন্ট করে আসবে, যাতে পরবর্তীতে তোমরা যদি এই টাইপের ভিডিও দেখতে চাও তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকে আমি এখান থেকে যদি একটা জ্ঞানমূলক প্রশ্ন আসে বা একটা অনুধাবনমূলক প্রশ্ন আসে, সেটা যাতে তোমরা পারো সেই চেষ্টাই আমি করব। তো তোমরা শুধু এটা দেখতে থাকো। তো এখানে আমাদের অধ্যায়ের নাম হচ্ছে জীবনী শক্তি, চতুর্থ অধ্যায়। প্রথম প্রশ্ন শুরু করছি আমি। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কয় অণু NADH2 উৎপন্ন হয়? তো NADH2 কি এটা তোমরা একটু পরেই বুঝতে পারবে। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় 2 অণু NADH2 উৎপন্ন হয়। ATP এর পূর্ণরূপ কি? ATP এর পূর্ণরূপ হলো অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এই বানানগুলো কিন্তু দেখে রাখতে হবে, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। পাতার কোন কলায় সালোক সংশ্লেষণ ঘটে? পাতার মেসোফিল কলার ক্লোরোফিল যুক্ত কোষে সালোক সংশ্লেষণ ঘটে। দেখো এখানে কি বলছে, কেলভিন ও ব্যাসাম চক্র কাকে বলে? কেলভিন ও ব্যাসাম চক্র কাকে বলে? সালোক সংশ্লেষণের অন্ধকার পর্যায়ে বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড গ্যাস পাতার কোষে প্রবেশ করে কোষে অবস্থিত 5 কার্বন বিশিষ্ট রাইবোলোজ 1,5 ডাইফসফেটের সাথে যুক্ত হয়ে প্রথম ফসফোগ্লিসারিক অ্যাসিড পরে ফসফোগ্লিসারলডিহাইডে পরিণত হয়। এরপর আবার রাইবোলোজ ডাইফসফেট উৎপন্ন করে। ঘটনাটি অন্ধকার দশায় চক্রাকারে ঘটে। এই কথাটা কিন্তু ইম্পর্টেন্ট। এই চক্রটি অধ্যাপক কেলভিন এবং ব্যাসাম আবিষ্কার করে বলে এই চক্রটিকে কেলভিন ও ব্যাসাম চক্র বলা হয়। আশা করি প্রশ্নের উত্তরটা পেয়ে গেছো। নাম্বার 5, সালোক সংশ্লেষণের অন্ধকার পর্যায়ে প্রথম স্থায়ী যৌগ কোনটি? প্রথম স্থায়ী জৈব যৌগ 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড। এটাকে বলা হয় PGA, ফসফোগ্লিসারিক অ্যাসিড। P তে ফসফো, G তে গ্লিসারিক, A তে অ্যাসিড, PGA। সালোক সংশ্লেষণের আলোক পর্যায়ে উৎপন্ন যৌগগুলো কি কি? এটা হচ্ছে NADPH2, ATP ও অক্সিজেন। আত্তীকরণ শক্তি কাকে বলে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার আলোক পর্যায়ে আলোক শক্তি ও রাসায়নিক শক্তি হিসেবে সঞ্চিত ATP ও NADPH2 কে আত্তীকরণ শক্তি বলা হয়। ATP এবং NADPH2 কে বলা হয় আত্তীকরণ শক্তি। তো ওই যে আমি প্রথমে বলেছিলাম NADPH এর পরিচয়, দেখো NADPH2R প্লাস ATP, এই দুটাকে মিলে বলা হয় আত্তীকরণ শক্তি। দেখো এখানে বলছে শোষণ কোথায় সংঘটিত হয়? প্রতিটি জীবকোষে শোষণ সংঘটিত হয়। গ্লাইকোলাইসিস কাকে বলে? শোষণের যে পর্যায়ে কয়েক রকম উৎসেচকের প্রভাবে এক অণু গ্লুকোজ কোষের সাইটোপ্লাজমে আংশিকভাবে জারিত হয়ে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করে তাকে গ্লাইকোলাইসিস বলে। তো
এই প্রক্রিয়াটা মনে রাখতে হবে। এই প্রক্রিয়াটার নামই হচ্ছে আমাদের গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস কোথায় সংঘটিত হয়? কোষের সাইটোপ্লাজমে। ক্রেবস চক্রে এক অণু গ্লুকোজ থেকে কত অণু এটিপি উৎপন্ন হয়? এটা হচ্ছে 24 অণু এটিপি উৎপন্ন হয়। গ্লাইকোলাইসিসে কত অণু এটিপি উৎপন্ন হয়? গ্লাইকোলাইসিসে 10 অণু এটিপি উৎপন্ন হয় এবং 2 অণু ব্যয় হয়। প্রকৃত আমাদের 8 অণু লাভ হয়। 8 অণু মানে নিট যেটা সেটা হচ্ছে 8 অণু। এক অণু NADH2 থেকে কত অণু এটিপি উৎপন্ন হয়? এক অণু NADH থেকে 3 অণু এটিপি উৎপন্ন হয়। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় পার্শ্ব উৎপন্ন দ্রব্য কি? এটা হচ্ছে অক্সিজেন, পানি। কোন অবস্থায় সালোক সংশ্লেষণ সম্পূর্ণ বন্ধ থাকে? অক্সিজেনবিহীন পরিবেশে সালোক সংশ্লেষণ সম্পূর্ণ বন্ধ থাকে। ক্রেবস চক্র নামটি কার অনুসারে করা হয়েছে? ইংরেজ প্রাণ রসায়নবিদ স্যার হ্যান্স অ্যাডলফ ক্রেবসের নাম অনুসারে করা হয়েছে। সালোক সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় উপাদানগুলো কি কি? ক্লোরোফিল, আলো, পানি, কার্বন ডাইঅক্সাইড। দেখো 18 নম্বর, বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত? এটা হবে 0.03 ভাগ। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অবশেষে শক্তি কিসে আবদ্ধ হয়ে উদ্ভিদ দেহে সঞ্চিত হয়? দেখো সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে গ্লুকোজে আবদ্ধ হয়ে উদ্ভিদের দেহে সঞ্চিত হয়। তার মানে গ্লুকোজে আবদ্ধ হয়ে এটা উদ্ভিদ দেহে সঞ্চিত হয়। এখন আমরা অনুধাবনমূলক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এখানে যে অনুধাবনমূলক প্রশ্নগুলো আছে, দেখো সালোক সংশ্লেষণ ও শোষণের 4টি পার্থক্য লিখো। এখানে 1 নম্বর পার্থক্যটা হলো এ প্রক্রিয়ায় কেবলমাত্র ক্লোরোফিলযুক্ত সবুজ কোষে ঘটে। এ প্রক্রিয়া সমস্ত সজীব কোষে ঘটে। 2 নম্বর, এ প্রক্রিয়া কেবল সূর্যালোকের উপস্থিতিতে দিনের বেলায় ঘটে, মানে সালোক সংশ্লেষণ। এ প্রক্রিয়া দিবারাত্রি ঘটে। এর রাসায়নিক সমীকরণ: 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 12 অণু পানি। সূর্যালোক এবং ক্লোরোফিলের উপস্থিতিতে গ্লুকোজ, অক্সিজেন এবং পানি উৎপন্ন হয়। শোষণের রাসায়নিক সমীকরণ: এখানে গ্লুকোজ, অক্সিজেন, এখান থেকে উৎপন্ন হবে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং পানি এবং শক্তি। সালোক সংশ্লেষণ কোষের অঙ্গাণু ক্লোরোপ্লাস্টের মধ্যে ঘটে। শোষণ কোষের অঙ্গাণু মাইটোকন্ড্রিয়ার মধ্যে ঘটে থাকে। 2 নম্বর প্রশ্নে বলছে গ্লাইকোলাইসিস। ওকে, 2 নম্বর প্রশ্নটা ছিল গ্লাইকোলাইসিস ও ক্রেবস চক্রের মধ্যে পার্থক্যগুলো উল্লেখ করো। তো এখানে আমাদের গ্লাইকোলাইসিস কোষের সাইটোপ্লাজমে ঘটে, ক্রেবস চক্র কোষের মাইটোকন্ড্রিয়াতে ঘটে থাকে। এটি অবাধ প্রক্রিয়া, অর্থাৎ এর জন্য অক্সিজেনের প্রয়োজন হয় না। এটি একটি সবাধ প্রক্রিয়া, এর জন্য অক্সিজেনের প্রয়োজন হয়। এটি এক অণু গ্লুকোজ দিয়ে শুরু হয়। এটি অ্যাসিটাইল কোয়ে দিয়ে শুরু হয়, যা গ্লাইকোলাইসিস এবং পাইরুভেট জারণের একটি উৎপাদিত পদার্থ। এর নিট উৎপাদিত পদার্থ হলো 2টি এটিপি, 2টি NADH এবং 2টি পাইরুভেট অণু। একটি অ্যাসিটাইল কোয়ে থেকে এর নিট উৎপাদিত পদার্থ হলো 1টি এটিপি বা GTA, 3টি NADH, 1টি FADH2 এবং 2টি কার্বন ডাইঅক্সাইড অণু। এখানে বলছে এক নজরে সবাধ শোষণের এটিপি এর নিট উপাদানগুলো দেখাও। উৎপাদনগুলো আমাদের দেখাতে বলছে। এক নজরে সবাধ শোষণের নিট উৎপাদন। দেখো এটা হচ্ছে সবাধ শোষণ, উৎপাদিত বস্তু, ব্যয়িত বস্তু এবং
নিট উপাদান। গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে 2 অণু পাইরুভিক অ্যাসিড, 2 অণু NADH2, 4 অণু ATP ব্যয়িত হচ্ছে, 2 অণু ATP, 6 অণু ATP। নিট উৎপাদন যেটা হবে 2 অণু ATP। তাহলে সবাত শোষণে দেখো অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, এখানে কি কি উৎপন্ন হবে? 2 অণু অ্যাসিটাইল কোয়ে, 2 অণু কার্বন ডাইঅক্সাইড, 2 অণু NADH2 ব্যয়িত হচ্ছে 2 অণু পাইরুভিক অ্যাসিড। আর উৎপাদন নিট উৎপাদন যেটা 6 অণু ATP। ক্রেব চক্র 4 অণু কার্বন ডাইঅক্সাইড, 6 অণু NADH2, 2 অণু APDH, 2 অণু GTP। তো এখান থেকে 2 অণু অ্যাসিটাইল কোয়ে এটা হচ্ছে ব্যয়িত। আর নিট যেটা থাকবে 18 অণু ATP, 4 অণু ATP এবং 2 অণু ATP। প্রাণী ও উদ্ভিদের শোষণের পার্থক্যগুলো উল্লেখ করো। প্রাণীর শোষণ, এখানে উদ্ভিদের শোষণ। বেশিরভাগ প্রাণীর শ্বাস গ্রহণ ও শ্বাস ত্যাগের জন্য শ্বাসযন্ত্র থাকে, উদ্ভিদের কোনো নির্দিষ্ট শ্বাসযন্ত্র নেই। প্রাণীদের রক্ত ও নাসিকা শ্বাসবায়ু পরিবহন করে, উদ্ভিদের এরকম কোনো বাহক মাধ্যম নেই। প্রাণীতে বহি, অন্ত ও কোষীয় শোষণ ঘটে, উদ্ভিদের শুধু কোষীয় শোষণ ঘটে। দিনের বেলায় সবুজ উদ্ভিদে শুধু সালোক সংশ্লেষণ ঘটে, শোষণ ঘটে না, কথাটি কি সঠিক? উত্তরের সপক্ষে যুক্তি দাও। দিনের বেলায় সবুজ উদ্ভিদে শুধু সালোক সংশ্লেষণ ঘটে, শোষণ ঘটে না, কথাটি সঠিক নয়, কারণ প্রতিটি সজীব কোষে দিনরাত শোষণ ক্রিয়া চলে এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। দিনের বেলায় সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণ এবং শোষণ একই সঙ্গে সংঘটিত হয়। সালোক সংশ্লেষণে গ্লুকোজ উৎপন্ন হয়, শোষণে নির্গত কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে এবং শোষণে গ্লুকোজ জারিত হয় সালোক সংশ্লেষণে উৎপন্ন অক্সিজেন দ্বারা। সবাত শোষণের পর্যায় দুটি কি কি? পর্যায়গুলো কোথায় ঘটে? সবাত শোষণের বিক্রিয়াগুলো দুটি পর্যায়ে ঘটে, একটিকে বলে গ্লাইকোলাইসিস, অপরটিকে বলে ক্রেব চক্র। গ্লাইকোলাইসিস কোষের সাইটোপ্লাজমে এবং ক্রেব চক্র কোষের মাইটোকন্ড্রিয়াতে ঘটে থাকে। পাতার যে কলায় সালোক সংশ্লেষণ ঘটে, সংক্ষেপে তার গঠন ও বর্ণনা দাও। পাতার উপরের ত্বক ও নিচের ত্বকের মাঝখানে অবস্থান করে মেসোফিল টিস্যু স্পঞ্জি ও প্লাসিসেট প্যারেনকাইমা নিয়ে গঠিত। প্যারেনকাইমা কোষের ক্লোরোপ্লাস্ট থাকে। প্লাসিসেট প্যারেনকাইমা কোষে ক্লোরোপ্লাস্ট থাকে। আচ্ছা, ক্লোরোপ্লাস্টে গ্রানা ও স্ট্রোমা নামে দুটি অংশ থাকে। সালোক সংশ্লেষণের আলোক অধ্যায় গ্রানাতে ও অন্ধকার অধ্যায় স্ট্রোমাতে ঘটে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় পাতার মেসোফিল টিস্যুর গুরুত্ব সর্বাধিক। এই টিস্যুর ক্লোরোফিলই সূর্যালোক শোষণ করে। সালোক সংশ্লেষণের সময় পত্ররন্ধ্রের মধ্য দিয়ে কার্বন ডাইঅক্সাইড পাতায় প্রবেশ করে এবং অক্সিজেন বের হয়ে যায়। মেসোফিল টিস্যুর স্পঞ্জি প্যারেনকাইমা কোষ অবকাশগুলো কার্বন ডাইঅক্সাইডকে সালোক সংশ্লেষণের স্থানে পৌঁছে দিয়ে সালোক সংশ্লেষণের উৎপন্ন অক্সিজেনকে বাইরে নির্গত করতে সাহায্য করে। 8 নম্বর, শোষণ সমস্ত জীবের জন্য অপরিহার্য কেন? শোষণের খাদ্যবস্তু জারণ হয় এবং খাদ্য আবদ্ধ সৌরশক্তি তথা সৌরশক্তি গতীয় শক্তিতে রূপান্তর করে। শোষণের উৎপন্ন কিছু শক্তি এটিপিতে সঞ্চিত থাকে। এই শক্তির সাহায্যে জীবদেহে চলন, গমন, বৃদ্ধি, জনন প্রভৃতি শারীরবৃত্তীয় বিক্রিয়াগুলো সংঘটিত হয়। বাকি অংশ তাপশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে প্রকাশ ঘটে। এ সমস্ত কারণে সমস্ত সজীব জীবের জন্য শোষণ একটি অপরিহার্য প্রক্রিয়া। প্রাণীদেহে গ্লাইকোজেন এবং উদ্ভিদদেহে শর্করা সংশ্লেষকে শক্তি সঞ্চিত করার প্রক্রিয়া বলা যেতে পারে, ব্যাখ্যা দাও। উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সৌরশক্তিকে বিভিন্ন জটিল প্রক্রিয়ার মাধ্যমে গ্লুকোজে আবদ্ধ করে, যা খাদ্য হিসেবে প্রাণী গ্রহণ করে। অতিরিক্ত গ্লুকোজ প্রাণীর শরীরে গ্লাইকোজেন হিসেবে এবং উদ্ভিদ দেহে শর্করা হিসেবে সঞ্চিত থাকে। সুতরাং
উদ্ভিদ ও প্রাণীর শক্তির উৎস হলো সালোক সংশ্লেষণ। এই জন্য প্রাণীদেহে গ্লাইকোজেন এবং উদ্ভিদে শর্করা সংশ্লেষকে শক্তি সঞ্চিত করার প্রক্রিয়া বলা যেতে পারে। সালোক সংশ্লেষণ পদ্ধতিতে এটিপি উৎপাদনকে ফটোফসফোরাইলেশন বলা হয় কেন? সূর্যের আলো শোষণ করে উত্তেজিত ক্লোরোফিল অণু থেকে নির্গত উচ্চ শক্তিসম্পন্ন ইলেকট্রন তার শক্তির সাহায্যে এডিপি ও পিআই মানে ইনঅর্গানিক ফসফেটকে যুক্ত করে এটিপি উৎপন্ন করে। এজন্য সালোক সংশ্লেষণের আলোক বিক্রিয়ায় এটিপি উৎপাদন পদ্ধতিকে ফটোফসফোরাইলেশন বলে। কৃত্রিম আলোকে সালোক সংশ্লেষণ ঘটবে কি? উত্তরের সপক্ষে ব্যাখ্যা দাও। সালোক সংশ্লেষণে ক্লোরোফিল কেবলমাত্র দ্রুত দৃশ্যমান আলোক বর্ণালীর 800 ন্যানোমিটার থেকে 900 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোক শোষণ করে। এর ফলে বাইরের তরঙ্গ দৈর্ঘ্যের আলোতে সালোক সংশ্লেষণ সম্ভব নয়। 800 থেকে 900 তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোকে সালোক সংশ্লেষণের সক্রিয় অংশ সংঘটিত হয়। কৃত্রিম আলো যদি আলোক বর্ণালীর 800 থেকে 900 ন্যানোমিটারের তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট হয় তাহলে সেই কৃত্রিম আলোতে সালোক সংশ্লেষণ ঘটবে। আমরা কেন আম গাছকে C3 উদ্ভিদ এবং ভুট্টা গাছকে C4 উদ্ভিদ বলি? দেখো, আম গাছকে C3 উদ্ভিদ বলা হয় কারণ এই গাছের সালোক সংশ্লেষণে কার্বন ডাইঅক্সাইড বিজারণের উৎপন্ন প্রথম স্থায়ী পদার্থ হলো 3 কার্বন বিশিষ্ট 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। অপরদিকে ভুট্টা গাছকে C4 উদ্ভিদ বলা হয় কারণ সালোক সংশ্লেষণে কার্বন বিজারণে উৎপন্ন প্রথম স্থায়ী যৌগটি হলো 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। C3 উদ্ভিদ বলতে কি বোঝায়? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় ক্যালভিন ও ব্যাসাম চক্রে বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে প্রথম স্থায়ী 3 কার্বন বিশিষ্ট যৌগ উৎপন্ন হয়, যা থেকে পরবর্তী শর্করা তৈরি হয়। সালোক সংশ্লেষণে যে সমস্ত উদ্ভিদে প্রথম স্থায়ী পদার্থ 3 কার্বন বিশিষ্ট সেই সমস্ত উদ্ভিদকে C3 উদ্ভিদ বলা হয়। গ্লাইকোলাইসিসকে শোষণের প্রথম পর্যায়ে বলা হয় কারণ ব্যাখ্যা করো। গ্লাইকোলাইসিস এর পুরো বিক্রিয়া কোষের সাইটোপ্লাজমে ঘটে থাকে। প্রক্রিয়াটি সম্পূর্ণ হওয়ার জন্য কোনো অক্সিজেনের প্রয়োজন পড়ে না, তাই গ্লাইকোলাইসিসকে সবাত ও অবাত উভয় প্রকার শোষণের প্রথম পর্যায়ে বলা হয়। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আলোর গুরুত্ব ব্যাখ্যা। খাদ্য প্রস্তুতকালে যে শক্তির প্রয়োজন হয় তা সূর্যালোক হতে আসে। সূর্যালোক ক্লোরোফিল সৃষ্টিতে অংশগ্রহণ করে। এই সূর্যের আলোর প্রভাবেই পত্ররন্ধ্র উন্মুক্ত হয়, পাতার অভ্যন্তরে প্রবেশ করতে পারে এবং খাদ্য প্রস্তুতকরণে অংশগ্রহণ করে। এটি একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত আলোর পরিমাণ বেড়ে গেলে সালোক সংশ্লেষণের পরিমাণও বেড়ে যায়। অতএব সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আলোর গুরুত্ব অপরিসীম। হ্যাস ও স্ল্যাক কেলভিন চক্রের প্রধান পার্থক্যগুলো লিখো। দেখো, হ্যাস ও স্ল্যাক চক্র অধিক আলোর প্রখরতায় হ্যাস স্ল্যাক চক্র চলতে পারে। অধিক আলোর প্রখরতায় কেলভিন চক্র চলতে পারে না। প্রথম স্থায়ী পদার্থ 4 কার্বন বিশিষ্ট, এটা 3 কার্বন বিশিষ্ট ফসফোইনল পাইরুভিক অ্যাসিড হলো কার্বন ডাইঅক্সাইডের প্রধান গ্রাহক। এখানে রাইবোলোস 1,5,20 ফসফেট হলো কার্বন ডাইঅক্সাইডের প্রথম গ্রাহক। পাতাকে শর্করা উৎপাদনের প্রাকৃতিক কারখানা বলা হয় কেন? সালোক সংশ্লেষণে শর্করা উৎপাদনের বেশিরভাগ প্রক্রিয়াই সবুজ পাতাতে ঘটে থাকে বলে পাতাকে শর্করা উৎপাদনের প্রাকৃতিক কারখানা বলা হয়। সালোক সংশ্লেষণের জন্য প্রয়োজন পড়ে ক্লোরোফিলের। পাতায় ক্লোরোফিলের পরিমাণ খুব বেশি, তাই সূর্যালোকের উপস্থিতিতে সবুজ পাতা খাদ্য তৈরি করতে পারে। কার্বন ডাইঅক্সাইড এবং পানি এর রাসায়নিক বিক্রিয়ায় শর্করা মানে গ্লুকোজ উৎপন্ন হয় এবং প্রক্রিয়াটি চলতে থাকে, তাই পাতাকে শর্করা উৎপাদনের প্রাকৃতিক কারখানা বলা হয়। সবাত ও অবাত শোষণে কোন ধাপ কোথায় সংঘটিত হয় তা ছকের মাধ্যমে দেখাও। গ্লাইকোলাইসিস, সাইটোপ্লাজম, অ্যাসিটাইল কোয়ে, মাইটোকন্ড্রিয়া, ক্রেবস চক্র, এটাও মাইটোকন্ড্রিয়া। ইলেকট্রন প্রবাহতন্ত্র, মাইটোকন্ড্রিয়া। পরের প্রশ্ন, গ্লাইকোলাইসিস বলতে কি বোঝায়? গ্লাইকোলাইসিস সবাত ও অবাত শোষণের
প্রথম পর্যায়। এই পর্যায়ে কয়েক রকম উৎসেচকের প্রভাবে 1 অণু গ্লুকোজ কোষের সাইটোপ্লাজমে আংশিকভাবে জারিত হয়ে 2 অণু পাইরুভিক অ্যাসিড ও 4 অণু এটিপি এবং 2 অণু NADPH+H+ উৎপন্ন হয়। সালোক সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় প্রভাবক কী কী ব্যাখ্যা করো। এখানে হচ্ছে বাহ্যিক প্রভাবক সমূহ: আলো, কার্বন ডাইঅক্সাইড, তাপমাত্রা, পানি, অক্সিজেন, খনিজ পদার্থ, রাসায়নিক পদার্থ। অভ্যন্তরীণ প্রভাবক সমূহ: ক্লোরোফিল, পাতার বয়স, সংখ্যা, শর্করার পরিমাণ, পটাশিয়াম, এনজাইম। উদ্ভিদে পরিবহন বলতে কি বোঝায়? উদ্ভিদে পরিবহন বলতে মাটি থেকে শোষিত পানি ও খনিজ লবণ এবং পাতায় প্রস্তুতকৃত খাদ্যের চলাচলকে বোঝায়। জাইলেম ভেসেলের মাধ্যমে পানি ও খনিজ লবণ উদ্ভিদে পৌঁছায়। পাতায় পানি পৌঁছালে সেখানে খাদ্য প্রস্তুত হয়। প্রস্তুতকৃত খাদ্য উদ্ভিদের বিভিন্ন এলাকায় ফ্লোয়েম টিস্যু দ্বারা পরিবাহিত হয়। এভাবে উদ্ভিদের বিভিন্ন অজৈব পদার্থগুলো জাইলেম দ্বারা এবং বিভিন্ন জৈব যৌগগুলো ফ্লোয়েম দ্বারা প্রবাহিত হয়। 22 নম্বর, ফটোফসফোরাইলেশন কি ব্যাখ্যা করো। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আলোক শক্তি ব্যবহার করে এটিপি তৈরির প্রক্রিয়াকে বলা হয় ফটোফসফোরাইলেশন। এই প্রক্রিয়ায় এডিপি এর সাথে অজৈব ফসফেট মিলিত হয়ে এটিপি তৈরি হয় এবং ইলেকট্রন NADP কে বিজারিত করে NADPH+ উৎপন্ন করে। রাফেজ বলতে কি বোঝায়? শস্যদানার বহিরাবরণ, সবজি, ফলের খোসা, শ্বাস, বীজ এবং উদ্ভিদের ডাঁটায় এক ধরনের আঁশ থাকে। এগুলোকে খাদ্য আঁশ বা রাফেজ বলে। এগুলো মূলত কোষ প্রাচীরের সেলুলোজ ও লিগনিন। হাড় যেমন মানবদেহের কাঠামো গঠন করে, রাফেজ তেমনি উদ্ভিদের কাঠামো তৈরি করে। রাফেজ হজম হয় না কিন্তু পানি শোষণ করে বৃহদান্ত্র থেকে মল নিষ্কাশনে সাহায্য করে। এটি ক্যান্সারের আশঙ্কা হ্রাস করে। প্রাণী জগতের সঙ্গে উদ্ভিদ জগতের সম্পর্ক কী? প্রাণী জগতের সাথে উদ্ভিদ জগতের সম্পর্ক অঙ্গাঙ্গিভাবে জড়িত, কারণ প্রাণীর শ্বাস গ্রহণের প্রধান উপাদান অক্সিজেন, যা উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় তৈরি করে। প্রাণীকে খাদ্যের জন্য উদ্ভিদের ওপর সম্পূর্ণভাবে নির্ভর করতে হয়, কারণ উদ্ভিদ বাস্তুতন্ত্রের উৎপাদক। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে যত ধরনের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন ছিল সবগুলো আমি আলোচনা করে দিলাম। এগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকো। আর কোন বিষয়ে তোমরা ভিডিও চাও সেটা কমেন্টে জানাতে পারো। তো সবাইকে ধন্যবাদ।